বনফুলের শ্রেষ্ঠ গল্প থিওরি অব রিলেটিভিটি। জীবনের নিকটতম দুঃখটাই যে সর্বাপেক্ষা অধিক কষ্টদায়ক তাহা মর্মে মর্মে অনুভব করিতেছিলাম। আমার ধার আছে, গৃহিণী কুৎসিত সামান্য কেরানিগিরি করিয়া খাই এবং তাহা লইয়া গর্ব করিয়া বেড়াই। কলেজে আমার অপেক্ষা যেসব সহপাঠী নিম্ন স্তরে ছিল, কর্মজীবনে তাহারা কেবল মুরব্বীর জোরে উঠিয়া গিয়াছে। এই প্রকার ক্ষুদ্র বৃহৎ নানারূপ দুঃখ আমার ছিল, কিন্তু বর্তমান মুহূর্তে আমার সর্বাপেক্ষা কষ্টের কারণ এই বুড়িটা। এই বুড়ি তাহার ময়লা শতচ্ছিন্ন দুর্গন্ধ কাপড়টা লইয়া আমার নাকের সম্মুখ হইতে সরিয়া গেলে বাঁচি। জানালা দিয়া দেখিতে পাইতেছি সন্ধ্যার আকাশ বহু বর্ণে বিচিত্রিত হইয়া উঠিয়াছে, কিন্তু এই বুড়িটা না সরিলে কি মুশকিল। পীড়িতা মাসিমার অসুখের সংবাদ পাইয়া কলিকাতা যাইতেছিলাম। মন্থর গতি প্যাসেঞ্জার ট্রেন, গ্রীষ্মকাল এবং আমার টিকেট তৃতীয় শ্রেণীর। সুতরাং যে কষ্ট ভোগ করিতেছিলাম তাহা দুঃসহ হইলেও ন্যায্য, এই জাতীয় একটা সান্ত্বনা মনে গড়িয়া তুলিতেছিলাম। এমন সময় পেছন হইতে অর্ধমলিন পরিচ্ছদধারী এক ভদ্রলোক বলিলেন, রাস্তাটা থেকে সরে দাঁড়ান, একটু বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না, একটু সরুন দয়া করে। যথাসাধ্য দেহ সংকোচ করিয়া ভদ্রলোককে পথ করিয়া দিলাম। ভদ্রলোক বাথরুম হইতে প্রত্যাবর্তনের মুখে বলিলেন, এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন, ওধারে চলুন। জিজ্ঞাসা করিলাম, ওদিকে কি জায়গা আছে? চলুনই না। বুড়ির সান্নিধ্য হইতে পরিত্রাণ পাইবার জন্য উন্মুখ হইয়াছিলাম। সুতরাং ভদ্রলোকের অনুসরণ করিয়া কামরাটির অপর প্রান্তে গিয়া উপস্থিত হইলাম। ভদ্রলোক অত্যন্ত সহৃদয়ভাবে প্রস্তাব করিলেন, বসুন, আমার এই তোরঙ্গটার উপরই বসুন, আসল স্টিল, আপনার মতো 10 জন বসলেও এর কিচ্ছু হবে না। তোরঙ্গটির চেহারা ভালোই বলিতে হইবে, তাহার দৃঢ়তা সম্বন্ধে সন্দিহান হইবার কিছু ছিল না। বস্তুত আমি সন্দেহ প্রকাশও করি নাই। তথাপি ভদ্রলোক বলিলেন, আমার জিনিস ভালো না দিলে নিস্তার আছে ছনগন লালের, তার মুনিব হলে গিয়ে আমার হাতের মুঠোর মধ্যে। আমি ট্রাঙ্কটির উপর বসিয়াছিলাম। একটু মৃদু হাসিয়া বলিলাম, তাই নাকি? তাই নাকি মানে? ছনগন লালের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয়? তার মনিব বৈজু প্রসাদ হলো গিয়ে আমার খাতক। ভদ্রলোককে খুঁচি করিবার জন্য আমি আবার বলিলাম, হ্যাঁ, সুন্দর মজবুত ট্যাঙ্ক আপনার, দেখতেও চমৎকার। ভ্রুযুগল ঊর্ধ্বক্ষিপ্ত করিয়া ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন, দাম কত হবে আন্দাজ করুন দেখি। নিরীহভাবে বলিলাম, টাকা কড়ির তো কম নয়, কত? ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হা হা করিয়া উঠিলেন এবং হাসি শেষ করিয়া বলিলেন, আপনার দোষ নেই, হয়তো আসল দাম ওই রকমই হবে, আমি গন্ডা 12 পয়সা দিয়েছিলাম। সত্যি অবাক হইয়া গেলাম। বলেন কি, 12 আনা? ভদ্রলোক বলিতে লাগিলেন, তাও নিতে চায় না। সাকগণকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা টাকা দিয়েছিলাম, তার থেকেও 4 গন্ডা পয়সা ফিরিয়ে দিলে। আমি আর কিছু বলিলাম না। ছগন লালের মনিব বৈজু প্রসাদ যখন ইহার করায়ত্ত, তখন ট্রাঙ্ক লইয়া ইনি ছিনিমিনি খেলিতে পারেন, বলিবার কিছু নাই। বসিতে পাইয়াছি, বসিয়া রহিলাম। আমাকে নীরব দেখিয়া ভদ্রলোক আবার বলিলেন,
যদিও আমি সাধারণ মানুষ, কিন্তু লোকে আমায় খাতির করে খুবই। এই দেখুন না। বলিয়া তিনি হেঁট হইয়া বেঞ্চির নিচ হইতে একজোড়া ব্রাউন রঙের ভালো ডার্বি শু বাহির করিলেন এবং স্মিত মুখে প্রশ্ন করিলেন, এর দাম কত হবে বলুন তো? 5-6 টাকা তো মনে হয়, ভয়ে ভয়ে বলিলাম। রায় মশাই কিন্তু আমার কাছ থেকে 4 ঘন্টা পয়সার বেশি কিছুতে নিলেন না। কারণও অবশ্য আছে। রায় মশাইয়ের ছেলে চাকরিটা এক কথায় করে দিলাম কিনা, টমসন সাহেবও আমার হাতের মুঠোর মধ্যে। চকিতের মধ্যে বুঝিলাম এ শীর্ণকান্তি ভদ্রলোক সামান্য ব্যক্তি নহেন। সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিতেছে। গাড়ির বাতিটা জ্বলিয়া উঠিল। আর চোখে একবার চাহিয়া দেখিলাম ভদ্রলোক ঢুলিতেছেন। গাড়ির অপর প্রান্তে দেখিলাম সেই বুড়িটা বেঞ্চিটার উপর জড়সড় হইয়া বসিয়া আছে। স্বল্পালোকিত 3য় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদর্য বলিয়া মনে হইতে লাগিল। 2 ওটা কি পড়ছেন? ও, একটা মাসিক পত্র, একটা গল্প পড়ছি। ভদ্রলোক কোণে ঠেস দিয়া ঢুলিতেছিলেন। আমিও পকেট হইতে একটা মাসিক পত্রিকা বাহির করিয়া পড়িতে শুরু করিয়াছিলাম। ভদ্রলোক হাই তুলিয়া টুস্কি দিতে দিতে বলিলেন, কার লেখা? পান্নালাল চক্রবর্তীর। মেয়েটি লেখে ভালোই, কিন্তু ওর লেখার চেয়ে ওর। পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি? ভদ্রলোক একটু মুচকি হাসিয়া উত্তর দিলেন, মেয়ে মানুষ শুধু নয়, একেবারে তন্নি গৌরী যুবতী। আমি সত্যি বিস্মিত হইয়া গিয়াছিলাম। বিদ্যুতের মতো একটা পুলকিত শিহরণে সমস্ত সত্তা আকুল হইয়া উঠিল। পান্নালাল চক্রবর্তীর লেখা আমার ভালো লাগে। শুধু ভালো লাগে বলিলেই পর্যাপ্ত হয় না, তাহার লেখার আমি একজন ভক্ত পাঠক। যেখানেই পান্নালাল চক্রবর্তীর লেখা দেখিতে পাই, সাগ্রহে পড়িয়া ফেলি। সেই পান্নালাল মেয়ে মানুষ, তন্নি গৌরী যুবতী। ভদ্রলোক বলিতে লাগিলেন, টুনি তো এই সেদিনের মেয়ে। সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে। মেয়েটা ছেলেবেলা থেকেই বেশ চালাক চতুর। এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি। বলা বাহুল্য কৌতূহলী হইয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, কিরকম? ওর মতো ঘোড়ায় চড়তে, সাঁতার কাটতে, সাইকেল চালাতে, গান গাইতে, ফুটবল খেলতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে। ভূষণকে বলেছিলাম, স্বাধীন দেশে জন্মালে ও মেয়ে একটা রিজিয়া এলিজাবেথ হতো, অন্তত পক্ষে একটা নামজাদা সিনেমা স্টার। ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হল। উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ভূষণ কে? ভূষণ হলো গিয়ে টুনির বাপ। বিয়ে দিলে তবে ছাড়লে। বিয়ের পর ও কলম ধরেছে, তাও একবার লেখার দৌড়টা দেখুন। ভদ্রলোক আবার ঢুলিতে লাগিলেন। মনে হইল অস্ফুট স্বরে যেন একবার বলিলেন, টুনি, পান্নালাল চক্রবর্তী। একটা স্টেশনে আসিয়া ট্রেন থামিল। আমার ঠিক সামনের বেঞ্চে একদল সাঁওতাল বসিয়াছিল। তাহারা সদল বলে নামিয়া গেল। আমি বেঞ্চটি খালি পাইয়া শটান গিয়া তাহাতে শুইয়া পড়িলাম। ফিরিয়া দেখিলাম ভদ্রলোক কোণে বসিয়া ঢুলিতেছেন। উপরের বাঙ্কে একজন স্ফীতদর ব্যক্তি নাক ডাকাইতেছিলেন। তাহার মুখ দেখা গেল না। অনুমান করিলাম কোনো মারোয়ারি হইবেন। চক্ষু বুজিয়া শুইয়া আছি। বারংবার একটি কথাই মনে হইতেছে, পান্নালাল চক্রবর্তী, তন্নি গৌরী যুবতী। 3
ধপাস করিয়া একটা শব্দ হইল। ধর্মর করিয়া উঠিয়া বসিলাম। বাঙ্কের সেই মারোয়ারিটি বাঙ্ক হইতে লাফাইয়া নামিয়াছেন, আর কিছু নয়। ভালো করিয়া চাহিয়া দেখিলাম আমার অনুমান ভুল হইয়াছিল। ভদ্রলোক মারোয়ারি নয়, বাঙালি। খোঁচা খোঁচা গোঁফওয়ালা স্থূলাকার ভদ্রলোক লাফাইয়া নামিতে গিয়া মুক্ত কচ্ছ হইয়া পড়িয়াছিলেন। সামলাইয়া লইয়া এক জোড়া বড় বড় সদ্য ঘুম ভাঙা লাল চোখ মেলিয়া জানালার দিকে চাহিয়া রহিলেন। প্রভাত হইয়াছিল। ফিরিয়া দেখিলাম তোরঙ্গের মালিক সেই ভদ্রলোকও আর ঢুলিতেছেন না। স্টেটসম্যান লইয়া ওয়ান্টেড পাতায় মনসংযোগ করিয়াছেন। আমি আর একবার শুইয়া ঘুমাইবার চেষ্টা করিলাম। ঘুম আসিল না। তথাপি চোখ বুজিয়া পড়িয়া রহিলাম, কিন্তু চোখও খুলিতে হইল। ট্রেন আসিয়া ব্যান্ডেল স্টেশনে দাঁড়াইল। চায়ের আশায় উঠিয়া বসিলাম এবং হাঁকাহাঁকি করিয়া মাটির ভাঁড়ে খানিকটা চা জোগাড় করিয়া ফেলিলাম। খোঁচা খোঁচা গোফের অধিকারী এবং তোরঙ্গের মালিক উভয়ই দেখিলাম চা লইলেন। পান্নালাল চক্রবর্তীর প্রসঙ্গটা আর একবার উত্থাপিত করিব ভাবিতেছি, এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো এক অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল। পাতলা ছিপছিপে চশমাধারী এক যুবক আমাদের গাড়ির সম্মুখে দাঁড়াইয়া সোল্লাসে বলিয়া উঠিল, আরে এ কি পান্নালাল বাবু যে, কোথায় যাচ্ছেন? খোঁচা খোঁচা গোফের মালিক মৃদু হাসিয়া উত্তর দিলেন, কোন্নগর। দেখা যখন হয়ে গেছে তখন আর যেতে দিচ্ছি না আপনাকে। কোন্নগর ও বেলা যাবেন, এ বেলা এখানেই নেমে যান। অনেকদিন সাহিত্য চর্চা করা হয়নি। এ মাসের কাহিনী কুমকুম কাগজে আপনার চলতি চাকা পড়লাম, চমৎকার হয়েছে গল্পটা। স্বপ্ন দেখিতেছি নাকি? কিন্তু না, থার্ড ক্লাস গাড়িতে উবু হইয়া বসিয়া এক ভাঁড় বিশ্রী চা হস্তে স্বপ্ন দেখাও তো সম্ভব নয়। চলতি চাকা গল্প আমিও কাল রাত্রে পড়িয়াছি এবং কাহিনী কুমকুম এখনো আমার পকেটে আছে। সবিস্ময়ে শুনিলাম ট্রাঙ্কের স্বত্বাধিকারী মহাশয়ও গদ গদ কণ্ঠে বলিতেছেন, আপনি প্রসিদ্ধ গল্প লেখক পান্নালাল চক্রবর্তী? ছিপ ছিপে ভদ্রলোক সগর্বে বলিলেন, হ্যাঁ উনি। ট্রাঙ্কের স্বত্বাধিকারী বলিতে লাগিলেন, নমস্কার নমস্কার, এমন অপ্রত্যাশিতভাবে দেখা হলো। এতক্ষণ একসঙ্গে এলাম, পরিচয় ছিল না। আপনার ভক্ত পাঠক একজন আমি। চললেন তাহলে? আচ্ছা, নমস্কার। ছিপছিপে পাতলা ভদ্রলোকের সহিত বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নামিয়া গেলেন। ট্রেনও ছাড়িয়া দিল। মাটির ভাঁড়টা জানালা দিয়া টান মারিয়া ফেলিয়া দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে রুখিয়া ফিরিয়া বসিলাম। সংক্ষেপেই বলিলাম, এটা কিরকম হলো? কোনটা? বিস্মিত হইয়া ভদ্রলোক পাল্টা প্রশ্ন করিলেন। বাহ, কাল রাত্রে আপনি আমাকে বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ, আপনি তাকে চেনেন, অথচ। নির্বিকার ভাবে ভদ্রলোক বলিলেন, আর কি কি বলেছিলাম? আর বলেছিলেন আপনার ওই ট্রাঙ্কের দাম 12 আনা, জুতার দাম 4 আনা। গম্ভীরভাবে ভদ্রলোক বলিলেন, যিনি বলেছিলেন তিনি চলে গেছেন, আমি অন্য লোক। আমি উত্তরোত্তর বিস্মিত হইতেছিলাম। অন্য লোক মানে? অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশন মানে কিনা দৃষ্টিকোণ এখন একেবারে অন্য প্রকার। ঠিক বুঝতে পারলাম না। সহসা ভদ্রলোকের মুখ হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল। এক মুখ হাসিয়া তিনি বলিলেন, 5 পয়সার মোদকের নেশা কতক্ষণ আর থাকবে বলুন? কাল নেশার ঘোরে মনে হয়েছিল হয়তো পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ, ট্রাঙ্কের দাম 12 আনা, জুতার দাম 4 আনা। এখন নেশা কেটে গেছে,
এখন দেখছি পান্নালালের গোফ আছে, এবং মনে পড়ছে এই ট্রাঙ্ক ও জুতার দাম যথাক্রমে 13 ও 6.25 টাকা দিয়েছিলাম। থিওরি অফ রিলেটিভিটি, বুঝলেন না? বুঝিলাম এবং চুপ করিয়া রহিলাম। হঠাৎ গাড়ির অপর প্রান্ত হইতে শুনিলাম, আরে বাবুয়া, তু কাহা? চাহিয়া দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকিতেছে। রাত্রে অত বুঝিতে পারি নাই, এখন চিনিলাম মাসিমার বাড়ির পুরাতন দাই রুকমিনিয়া। মাসিমারা যখন বেহারে ছিলেন তখন হইতে রুকমিনিয়া মাসিমার বাড়িতে আছেন। ছুটিতে দেশে গিয়াছিল, মাসিমার অসুখ শুনিয়া আসিতেছে। বুড়িটার কাছে গিয়া বসিলাম। বুড়ি মহাবীরজির নিকট পূজা চড়াইয়া আসিয়াছে। মাসিমা যাহাতে ভালো হইয়া যান। মলিন বসনান্তরাল হইতে মহাবীরজির প্রসাদ বাহির করিয়া খাইতে দিল। সানন্দে খাইয়া ফেলিলাম। থিওরি অফ রিলেটিভিটি বটে।